হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ড্রিল মেশিনের 4 নম্বর পার্টটা পড়ানো হবে। ঠিক আছে, আজকে এই ড্রিল মেশিনের ওপর তোমাদের লাস্ট ক্লাস নিচ্ছে এটা আমি। আগে যে 3টে ক্লাস নিয়েছিলাম সেগুলো আশা করি তোমাদের সব বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারোনি, তো আমি একটা ডাউট ক্লিয়ারিং সেশন করব এটার জন্য, ড্রিল মেশিনের জন্য। তো সেখানে তোমরা আমাকে এটা বলো যে কোথায় কী প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম নোট ডাউন করে রাখতে যদি কোনো প্রবলেম হয়, তো তখন সেটা আমাকে বলো। আর আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো কি না, ড্রিল মেশিনের যেসব অপারেশনগুলো হয়, বিভিন্ন অপারেশন, সেগুলো পড়বো। তারপর ড্রিল মেশিনে কী কী এক্সেসরিজ লাগানো থাকে সেটা পড়বো। আর কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, মেশিনকে আমরা কী করে মেনটেন্যান্স করবো বা ঠিকঠাক ওয়েল মেনটেন রাখবো সেটা দেখে নেব। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ফার্স্টে আমাদের যেটা এখানে আছে সেটা হচ্ছে অপারেশন অফ ড্রিলিং। ঠিক আছে, অপারেশন অফ ড্রিলিং। তো অপারেশন অফ ড্রিলিংয়ে তোমার ফার্স্ট অপারেশনটা কি? ফার্স্ট অপারেশন হচ্ছে ড্রিলিং। ড্রিলিং কি না, ড্রিলিং হচ্ছে একটা অপারেশন যেটা কোনো সলিড ম্যাটেরিয়ালের ওপর রাউন্ড হোল ক্রিয়েট করতে সাহায্য করে। ঠিক আছে, রাউন্ড হোল ক্রিয়েট করে। ঠিক আছে, কিসের ওপর না, একটা সলিড ম্যাটেরিয়ালের ওপর। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি না, ইট ইজ অ্যান অপারেশন ইন হুইচ রাউন্ড হোলস আর মেড ইন সলিড ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখানে নিচে যে ছবিটা আছে ওখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, এটাকে এমএস বার আছে, একটা এমএস প্লেট। তো এমএস প্লেটের ওপর দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা ড্রিল বিটের সাহায্যে, ড্রিল মেশিনের ড্রিল বিটের সাহায্যে হোল ক্রিয়েট করা হচ্ছে। আর হোল ক্রিয়েট হচ্ছে আর এদিকে তোমাদের চিপগুলো সব রিমুভ হচ্ছে, চিপগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের ড্রিলিং অপারেশনটা হয়ে থাকে। ড্রিল মেশিনের যে টুলটা আমরা ইউজ করে সমস্ত ড্রিলিংটা করে থাকি সেটা হচ্ছে ড্রিল বিট। আমি এটা তোমাদের আগেই বলেছিলাম, ড্রিল মেশিনে ড্রিলিং করার জন্য আমরা যে টুলটা ইউজ করে থাকি সেটার নাম কি, সেটা হচ্ছে ড্রিল বিট। ঠিক আছে, এটার নাম হচ্ছে ড্রিল বিট। এটা ড্রিল বিটটাকে জটে ধরে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ড্রিলিং করা হচ্ছে। ড্রিল বিট বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের পাওয়া যায়। ঠিক আছে, তোমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে তুমি সেরকম ড্রিল বিট ইউজ করে ড্রিলিং তুমি করতে পারো। এরপর আমাদের কি আসছে, এরপর আসছে আমাদের রিমিং। ঠিক আছে, এরপর আমাদের কি আসছে না, রিমিং। রিমিংটা কি না, রিমিং ইজ ডান ফর শেপিং অ্যান্ড রিসাইজ দ্য হোল or boards and for providing good surface finish to the holes. এই যে দেখতে পাচ্ছ এখানে যে জবটা আছে এটা রিমার টুল। ঠিক আছে, এটা দিয়ে রিমিং করা হয়, এটা হচ্ছে টুলটা। তো এটা ক্লকওয়াইজ ঘুরছে। এখানে দেখতে পাচ্ছ যে এটার যে শেপ অ্যান্ড সাইজ আছে, এটাই কি করা হয়, এটা যে হোলটা ক্রিয়েট হয় ড্রিলিংয়ের মাধ্যমে, সেই হোলটার তোমার শেপিং করা হয়, রিসাইজ করা যায়, আর কি একটা ভালো সারফেস ফিনিশ। একটা প্রোডাক্ট তখনই প্রিপেয়ার হয় যখন তার সারফেস ফিনিশটা ভালোভাবে শেষ হয়। ঠিক আছে, তো এই সারফেস ফিনিশিং প্রসিডিওরের জন্য আমরা কি ইউজ করব, আমরা রিমিং অপারেশনটা ইউজ করব। ঠিক আছে, এই টুলটাকে কি বলা হয়, এই টুলটাকে বলা হয় রিমার। রিমার, ঠিক আছে, এই টুলটার নাম কি, রিমার। রিমিং করার জন্য রিমার আমরা ইউজ করে থাকি। ওকে, এবার নেক্সট অপারেশন আমাদের কি আছে, নেক্সট অপারেশন আমাদের আছে বোরিং। ঠিক আছে, নেক্সট অপারেশন কি আমাদের বোরিং। বোরিংটা কি না, ইট ইজ ইউজ টু মেক দ্য হোল অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ। ঠিক আছে, ইট ইজ ইউজ টু মেক দ্য হোলস অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ। এটাই কি করা হয় না, ধরো তুমি একটা হোল করেছো কিন্তু সেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট সাইজে হয়নি, তখন তুমি তো দ্বিতীয়বার ওর মধ্যে আর ড্রিল বিট দিয়ে হোল করতে পারবে না। তখন কি করা হয়, তখন সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইজে আনার জন্য সেখানে বোরিং করা হয়।
বোরিং টুল দিয়ে বোরিং করা হয়। এই যে এটা দেখতে পাচ্ছ বোরিং টুলটা কী হচ্ছে, টুলের মোশনটা কিন্তু ক্লকওয়াইজ, ঠিক আছে। আর টুলটা কার মধ্যে লাগানো আছে, টুল বারের মধ্যে লাগানো আছে। এই যে যেখানে কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস, ঠিক আছে। বোরিং বারের মধ্যে বোরিং টুল লাগানো আছে। আর বোরিং টুলটা কি, বোরিং টুলটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এটা কিন্তু মনে রাখবে। বোরিং টুল কিন্তু আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হয়, ঠিক আছে। এখানে তোমরা পার্থক্যটা দেখতে হবে। এই যে এখানে যে খাঁজটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে নিউ বোর, ওপরের পোর্শনটা নতুন বোরিং করে আসছে, এতটা মেটেরিয়াল এই যে থিকনেসটা যারা রিমুভ করছে ওই মেটালটা বোরিংয়ের মাধ্যমে রিমুভ করে ফেলছে। আর এটা হচ্ছে ওল্ড বোর, ঠিক আছে, ওল্ড বোরিং আর নিউ বোরিং, ওকে। বোরিংয়ে তাহলে কি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা ইউজ করা হয়, ঠিক আছে। এরপর নেক্সট আমাদের কী অপশান আছে, এরপর আমাদের আছে টেম্পেনিং, ঠিক আছে। এরপর আমাদের কী আছে, টেম্পেনিংটা কী করা হয়, টেম্পেনিং যে অপারেশনটা আছে ওই অপারেশনের মাধ্যমে আমাদের রাউন্ড ওয়াশার কাটা হয়। শিট মেটাল থেকে রাউন্ড ওয়াশারগুলো কাটা হয় ড্রিল মেশিনের সাহায্যে। তো টেম্পেনিংটা কী করা হয় না, তোমাদের ছবিটা দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের টুল হোল্ডার। এখানে যেখানে টুলটা হোল্ড করে আছে এটা হচ্ছে আমাদের টুল হোল্ডার, এটা হচ্ছে টুল গাইডার, আর এটা তো জব, ফিক্সড জব, এটা তো জব হচ্ছে। আর এটা হচ্ছে পাইলট হোল। এখানে কি করা হয়, ব্যাপারটা হচ্ছে টুল গাইডারটাকে ফার্স্টে হোলের মধ্যে ইনসার্ট করানো হয়। এবার হোলের মধ্যে ইনসার্ট করানোর পর কি হয়, এই যে দু সাইডে দুটো টুল আছে দেখতে পাচ্ছ, এটা কি করে, ধরো যদি এমনি সিট মেটালটা থাকে এখানে এই হোলটার মধ্যে যদি গাইডারটা আমরা ইনসার্ট করে রাখি, টুল গাইডারটা, তো টুল গাইডার এখানে ইনসার্ট থাকলে এখানে কি, এখানে একটা কি তোমার ওয়াশার কাটিং করা খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে? একদমই না, এমনি রাউন্ডভাবে তোমার একটা ওয়াশার কাটিং হতেই পারে সিট মেটালের ওপর, ঠিক আছে। সেমভাবে কি করা হয়, এই অপারেশনটা এখানে করা হয়, ঠিক আছে, সিট মেটালের ওপর। এটা কি সিট মেটাল থেকে তোমার কী করতে সাহায্য করে, রাউন্ড ওয়াশার কাটিংয়ে এই টেম্পেনিং অপারেশনটা আমাদের অনেক কাজে দেয়, ঠিক আছে। এরপর আমাদের কি আসছে, এরপর আসছে আমাদের কাউন্টার বোরিং। আমরা একটু আগে বোরিং পড়লাম, কিন্তু এটা হচ্ছে আমাদের কাউন্টার বোরিং, ঠিক আছে। কাউন্টার মানে কি, কাউন্টার মানে কিন্তু পুরোপুরি না, ঠিক আছে। এখানে বোরিং যেটা হয় প্রসেস একই, বোরিং হয় কিন্তু মানে পুরো বোরিংটা হয় না। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কি হচ্ছে, যদি হোলটা আমাদের এইটা থাকে, ওকে, যদি হোলটা আমাদের এইটা থাকে তাহলে বোরিং হলে কি, বোরিংটা একদম ব্লাইন্ড হোল দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে যদি বোরিং হতে থাকে তো বোরিংটা একদম ব্লাইন্ড হোল দিয়ে বেরিয়ে যাবে, ওকে। কিন্তু কাউন্টার বোরিংয়ে কী করা হয়, এটা হচ্ছে বোরিং, আর কিন্তু আমাদের কাউন্টার বোরিংয়ে কী হয়, কাউন্টার বোরিংয়ে এখানে যে জবটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জব, আর এটা টুল কাটিং টুল। কাটিং টুলটা কি করছে, যে বোরিংটা করছে ক্লকওয়াইজ ঘুরে, তো সেটা কি হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না, এটা কিন্তু কিছুটা পরিমাণই যাবে, ঠিক আছে। যতটা তোমার দরকার হবে একদম ব্লাইন্ড হোল দিয়ে এদিকে বেরিয়ে যাবে সেটা না, হয়তো এতটা গেল বা এতটা গেল, পুরোপুরি কিন্তু বোরিং এটা করবে না। ওর জন্য এটার নাম কী দেওয়া হয়েছে, এটার নাম রয়েছে কাউন্টার বোরিং, ঠিক আছে। তো এটাকে আমরা কীভাবে বলতে পারি না, কাউন্টার বোরিং ইজ দ্য মেথড অফ এনলার্জিং দ্য হোল টু এ সার্টেন ডেপথ। কি বললো না, ইট ইজ দ্য মেথড অফ এনলার্জিং দ্য হোল টু এ সার্টেন ডেপথ, ঠিক আছে, দ্যাট আর অলরেডি মেড। মানে যে হোলটা অলরেডি ক্রিয়েট হয়ে আছে তার উপর কী করতে হবে, সেই হোলটাকে আমরা এনলার্জ করব একটা সার্টেন ডেপথ পর্যন্ত। সেই ডেপথটা আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবো,
ওটা তো অমনি বলা যায় না, যে তোমার জব রিকোয়ারমেন্ট যেমন থাকবে, তোমার মানে ওয়ার্কশপ রিকোয়ারমেন্ট যেমন থাকবে, বা তোমার প্রোডাক্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে এটা তোমাকে বলতে হবে। কিন্তু ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো যে যে হোলটা তোমার আগের থেকে প্রিপেয়ার হয়ে আছে সেটাকে তোমার এনলার্জ করার জন্য, ঠিক আছে, সেই হোলটাকে এনলার্জ করা বা বড় করার জন্য একটা সার্টেন ডেপথ পর্যন্ত, পুরোটা না সার্টেন ডেপথ পর্যন্ত সেটাকে কী করতে হবে, এনলার্জ করতে হবে। সেই প্রসেসটাকে কি বলা হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের কাউন্টার বোরিং। ওকে, তো এটা গেল কাউন্টার বোরিং। এরপর আমাদের কি আসছে, এরপর আমাদের আসছে কাউন্টার সিঙ্কিং। এরপর আসছে আমাদের কাউন্টার সিঙ্কিং। কাউন্টার সিঙ্কিং জিনিসটা কি, কাউন্টার সিঙ্কিং জিনিসটা হচ্ছে তোমার যে আমাদের হোল তো হলো, সব হলো, ড্রিল করা হলো, ঠিক আছে, বোরিং করা হলো। এইবার কোনো একটা জায়গাতে ধরো এই জায়গাটাতেই তোমার ড্রিলিং করা আছে, বোরিং করা আছে, সব যা যা প্রয়োজন সব করা আছে। এবার তুমি কি করবে, তুমি একটা ভি শেপ নাট এখানে লাগাতে চাইছো, ঠিক আছে, একটা ভি শেপ। দাঁড়াও, ছবিটা হলো না, 1 মিনিট দাঁড়াও, ছবিটাকে আমি বলছি। হ্যাঁ, তো দেখো যেটা আমি বলছিলাম, এখানে ধরো তুমি একটা প্লেটে হোল করেছো, সেই প্লেটটাতে একটা একটু অ্যাঙ্গেল করা একটা নাট বোল্ট তুমি লাগাতে চাইছো বা কোনো স্ক্রু লাগাতে চাইছো। তো সেখানে প্রবলেমটা কি দাঁড়ায়, যে যে ট্যাপারটা থাকে, ঠিক আছে, এই যে এখানে যেমন এই ট্যাপারটা আছে, এই যে এখানে যে ট্যাপারটা আছে, এই ট্যাপারটা তো এই হোলের মধ্যে ফিট হচ্ছে না, না, ট্যাপারটা হোলের মধ্যে ফিট হচ্ছে না। তো ট্যাপারটা যদি ফিট না হয় তাহলে কি এটা প্রপারলি ফিটিং হবে, প্রপারলি এটা ফিটিং হবে না। তাহলে কি হবে, এই জায়গাটা লুজ হয়ে যাবে, ঠিক আছে, জায়গাগুলো লুজ হয়ে যাবে, তাহলে এখানে কোনো কাজ হবে না। এটা হচ্ছে তোমার প্লেটটা, আর বি হচ্ছে নাটটা, হচ্ছে বোল্টটা, ঠিক আছে। তো এটা লুজ হয়ে যাবে জায়গাটা। তো যাতে এই প্রবলেমটা আমরা অ্যাভয়েড করতে পারি তার জন্য আমরা একটা অপারেশন ইউজ করি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের কাউন্টার সিঙ্কিং। ওকে, এই প্রবলেমটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি তার জন্য আমরা কি ইউজ করি না, কাউন্টার সিঙ্কিং নামের অপারেশনটা। কাউন্টার সিঙ্কিংয়ে কী করা হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা জব রাখা আছে, আর ওপরে এটা টুল, ঠিক আছে, ওখানে জব রাখা আছে, এটা টুলটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। এবার কি করা হচ্ছে, তোমার এখানে যে ড্রিলিংটা করা আছে এতটা পর্যন্ত দেখুন নর্মাল ড্রিলিং করা আছে, তারপর একটা ট্যাপার ড্রিলিং করা আছে, ঠিক আছে। এই ড্রিলিংটা কি আমরা নর্মাল ড্রিল বিট দিয়ে করতে পারবো? নিশ্চয়ই করতে পারবো না। তার জন্যই আমাদের এই টুলটা ইউজ করা হয়। এই টুলটার নাম হচ্ছে কাউন্টার সিঙ্কিং টুল, ঠিক আছে। এটা কী জন্য ইউজ করা হয়, এই টুলটা ইউজ করা হয় যাতে আমাদের কোনো থ্রেড স্ক্রু লাগাতে কোনো রকম প্রবলেম না হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টুলটা ইউজ করলে এইখানে যে শেপটা হয়েছে এই ট্যাপার শেপের ড্রিলিংটা হয়ে যাবে। এটা ড্রিল করার পর আবার এটা দিয়ে
করতে হয়, এটা ড্রিল মেশিন ইউজ করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে এটা আমরা কেন করছি। তাহলে এমনি করে এই অপারেশনটা যদি আমরা করি তাহলে আমরা এই যে মানে প্রবলেমটা আছে সেটা কিন্তু আমরা ওভারকাম করতে পারবো। তাহলে কাউন্টার সিঙ্কিং আমরা ফাইনালি কি বলতে পারি না, দ্য এন্ড অফ দ্য ড্রিল হোল আর ওপেন্ড ইউজিং কাউন্টার সিঙ্কিং। ঠিক আছে, এই যে এন্ড অফ দ্য ড্রিল হোল, এই ড্রিল হোলের যে এন্ডগুলো আছে এগুলো কি হচ্ছে, এগুলো ওপেন হচ্ছে, কাউন্টার সিঙ্কিংয়ের জন্য ওপেন হচ্ছে, থ্রু হুইচ দ্য হেড অফ দ্য মেটাল থ্রেড স্ক্রু ক্যান বি ফিটেড ইজিলি, যেটার সাহায্যে একটা স্ক্রু, ঠিক আছে, থ্রেড স্ক্রু ইজিলি ফিট হতে পারবে। ঠিক আছে, মেটাল থ্রেড স্ক্রু একটা ইজিলি ফিট হতে পারবে। ওকে, এর জন্য আমরা কাউন্টার সিঙ্কিংটা ইউজ করে থাকি। এরপর আমাদের কি আছে, এরপর আছে আমাদের স্পট ফেসিং। এরপর কি আছে না, স্পট ফেসিং। এইখানে যতগুলো অপারেশন আছে প্রত্যেকটা অপারেশনের কোনো না কোনো রোল আছে, তার জন্য এটা ইউজ করা হয়। তো স্পট ফেসিং, স্পট ফেসিংটা কি, স্পট ফেসিং অপারেশনটা আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর আমি তোমাকে দেখাচ্ছি ছবিটা। তো স্পট ফেসিংটা কি না, দ্য অপারেশন পারফর্ম টু ক্রিয়েট ফ্ল্যাট সারফেস। ওকে, the operation performed to create flat surface on the top of the hole after making holes on casted job or on the face of the bore is called spot facing. তাহলে স্পট ফেসিং কাকে বলছে না, একটা অপারেশন পারফর্ম করা হয় যেটা কি হয় না, যেটা ফ্ল্যাট সারফেস ক্রিয়েট করে। কি ক্রিয়েট করছে আমাদের, ফ্ল্যাট সারফেস ক্রিয়েট করছে। কার ওপর ক্রিয়েট করছে, অন দ্য টপ অফ দ্য হোলস আফটার মেকিং হোলস, যে হোলগুলোর টপ সারফেসটা থাকছে সেখানে ফ্ল্যাট সারফেস ক্রিয়েট করছে। কখন না, যে যখন সেটা হচ্ছে একটা কি কাস্টেড জব, মানে অনেক কাস্টিংয়ের পর ওগুলো কী হয় যে জায়গাগুলো একটু উঁচু হয়ে যায়। ঠিক আছে, যে হোলের এন্ডগুলো হয় সেগুলো একটু উঁচু হয়ে যায়, যে বোর্ডের ফেসগুলো থাকে, তো সেগুলোর জন্য আমরা কি স্পট ফেসিং ইউজ করি। ঠিক আছে, যাতে এর ফলে স্পট ফেসিং ইউজ করার ফলে কি হচ্ছে না, যে বোল্ট থাকছে, যে ওয়াশার থাকছে বা কোনো রিং হবে ওয়াশার রিং, ঠিক আছে, সেগুলোর জন্য আমাদের প্রপারলি ফিটিং হয়ে যায় কিসের উপর, হোলের ওপর। ঠিক আছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি ছবিটা তুলে দেখাচ্ছি, তাও এখন একবার দেখিয়ে দিচ্ছি। এই যে হোলটা আছে, ঠিক আছে, দেখো এটা কিন্তু প্রপারলি মানে সমতল নেই, একদম ফ্ল্যাট নেই, একদম প্রপারলি ফ্ল্যাট নেই, এই জায়গাগুলো উঠে আছে। তো এই জায়গাগুলোর জন্য কি আমরা কোনো ওয়াশার বা কোনো রিং এখানে প্রপারলি ফিট করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তো আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের টুল, এটা জব, আর অপারেশনটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমাদের অপারেশনটা হচ্ছে। ওকে, তো কি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছুটা করে জায়গা উঠে আছে। তো এই জায়গাগুলো যাতে আমাদের প্লেন হয়ে যায়, ঠিক আছে, তার জন্য কি করা হচ্ছে, টুলটা আমাদের মোশন কন্ডিং আছে ক্লকওয়াইজ। তো টুলটা হোলটার ওপরে যে জায়গাটা আমাদের এক্সট্রা আছে সেটার ওপর রোটেট করবে। রোটেট করলে কি হবে, এই টুলের যে টিটগুলো আছে তার ফলে কি হবে, এটা আমাদের মেটাল রিমুভ করবে। আর মেটাল রিমুভ করলে যে আপ ডাউনটা আছে সেটা কিন্তু ফ্ল্যাট সারফেসে পরিণত হবে। এই অপারেশনটা এইভাবে কাজ করে, আপ ডাউনটা আমাদের ফ্ল্যাট সারফেসে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের স্পট ফেসিংটা ইউজ করা হয়। এরপর আমাদের নেক্সট আর লাস্ট অপারেশন কি আছে, লাস্ট অপারেশন হচ্ছে আমাদের ট্যাপিং। ঠিক আছে, ট্যাপিংটা কি হচ্ছে না, ট্যাপিং দিস অপারেশন ক্যান বি পারফর্ম অন দ্য ড্রিল মেশিন ইন হুইচ ট্যাপ ইজ ফিটেড ইন দ্য রিভার্স ট্যাপিং চাক। ওকে, তো যেখানে রিভার্স ট্যাপিং চাপটা ফিট করা হয় ওখানে কি করা হয়, যেখানে তোমার কোনো ট্যাপ ফিট হবে, মানে কি ট্যাপ মানে কি ওখানে থ্রেডের ব্যাপার থাকছে। আর এখানে টুলটা দেখেও তোমরা বুঝতেই পারছো
যে এটা থ্রেডিংয়ের কাজে লাগে, মানে ইন্টারনাল থ্রেড কিন্তু আমরা ড্রিল মেশিন দিয়েও করতে পারি। ঠিক আছে, থ্রেড কাটিং কিন্তু আমরা ড্রিল মেশিন দিয়েও করতে পারি। এখানে দেখতে পাচ্ছ এখানে টিটগুলো যে বেরিয়ে বেরিয়ে আছে টুলটার গায়ে। এবার এটা যদি আমি হোলটার মধ্যে দিয়ে থ্রু আউট করি তাহলে কী হবে, এইখানের যে টিটগুলো আছে সেটা কিন্তু এখানে জবের মধ্যে একটা ইমপ্রেশন ফেলে আসবে। ঠিক আছে, তার ফলে কী হবে, তার ফলে এখানে একটা ইন্টারনাল থ্রেডের সৃষ্টি হবে। এই ইন্টারনাল থ্রেডটা কাটার জন্য কী করা হয়, আমাদের এই ট্যাপিং প্রসেসটা ইউজ করা হয়। এগুলোটা গেল তোমাদের অপারেশন, মানে ড্রিল মেশিন দিয়ে আমরা কী কী অপারেশন করতে পারি। ঠিক আছে, এরপর কি আসছে, এরপর আসছে আমাদের কিছু ড্রিল মেশিনের এক্সেসারিজ। ওকে, এরপর আমাদের কী আসছে, কিছু ড্রিল মেশিনের এক্সেসারিজ মানে কি, এক্সেসারিজ মানে যে কাজ করার সময় আমাদের যেগুলোর প্রয়োজন পড়ে, মানে যেগুলো থাকলে আমরা সহজে কাজটা করতে পারবো। ঠিক আছে, এক্সেসারিজ বলে এগুলোকে। তো এক্সেসারিজের মধ্যে আমাদের ফার্স্টে যেটা পড়ছে সেটা হচ্ছে ড্রিল চাক। এক্সেসারিজের মধ্যে ফার্স্ট কী পড়ছে আমাদের, ড্রিল চাক। তো ড্রিল চাকটা কি না, এটা হচ্ছে একটা তোমার হোল্ডিং ডিভাইস। ড্রিল চাক কি, ড্রিল চাক হচ্ছে একটা তোমার হোল্ডিং ডিভাইস। হোল্ডিং ডিভাইস বলতে কি, হোল্ডিং ডিভাইসটা কী জিনিস, হোল্ডিং ডিভাইস হচ্ছে যেসব ডিভাইসগুলো আমাদের টুল বা কোনো ইকুইপমেন্ট হোল্ড করতে সাহায্য করে। ঠিক আছে, মানে হোল্ডিং পারপাসে যেগুলো আমরা ইউজ করতে পারি, ইউজ ফর হোল্ডিং পারপাস, সেগুলোকে আমরা কী বলবো, হোল্ডিং ডিভাইস। তাহলে এখানে ড্রিল চাকটা কি, ড্রিল চাকটা হচ্ছে একটা হোল্ডিং ডিভাইস। দেখো এখানে ড্রিল চাকটা তোমার একটা ছবি দেওয়া আছে এখানে। তো সেই ছবিটা আমরা কী কী দেখতে পাচ্ছি, এই যে পার্টটা আছে এই পার্টটাকে কী বলা হচ্ছে, স্লিভ। ঠিক আছে, এই পার্টটাকে কী বলা হচ্ছে, স্লিভ। আর স্লিভের ঠিক নিচেই আছে আমাদের গিয়ার টিট। ওকে, স্লিভের ঠিক নিচে আছে গিয়ার টিট, আর এই গিয়ার টিটের নিচে যে হোলটা আছে এটাকে বলা হচ্ছে অ্যালান কি হোল বা কি হোল। ঠিক আছে, অ্যালান কি হোল বা কি হোল। এখানে কি করা হয়, এখানে অ্যালান কি বা এর যে চাবি আছে সেই অ্যালান কিটা মুভমেন্ট করালেই এখানে নিচে, এটাকে বডি বলছে, এই যে জগুলো আছে এই নিচের জগুলো ওপেন আর ক্লোজ হবে। ঠিক আছে, গোটাটা কি দিয়ে আমরা অপারেট করব না, অ্যালান কি দিয়ে। ওকে, বিভিন্ন সাইজের কি মানে অ্যালান কি পাওয়া যায় বিভিন্ন সাইজের ড্রিল চাকের জন্য, বোঝা গেল। তো এখানে যে অ্যালান কি দিয়ে আমরা মুভমেন্ট করলেই এই থ্রেডগুলোতে অ্যালান কি সেট হবে। এই সেট হওয়ার পর অ্যালান কি যখন আমরা মুভ করাবো বা অ্যালান কিটা যখন আমরা ঘোরাবো তখন কী হবে, জ ওপেন হবে আর জ ক্লোজ হবে। ক্লকওয়াইজ ঘোরালে জ ওপেন, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে জগুলো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই ড্রিল বিট তোমাদের যেটা বলছিলাম একটু আগে যে ছবিটা দেখালাম, ড্রিল বিটটা তোমার ড্রিলিং হচ্ছে, এই ড্রিল চাকের মধ্যে কিন্তু ড্রিল বিটটা এই জগুলোর মধ্যে ড্রিল বিটটা হোল্ড হয়েছিল। ঠিক আছে, এরপর কি তোমার এটা কি জন্য ইউজ করা হয় না, ইট ইজ ইউজড ফর হোল্ডিং স্ট্রেট স্যাঙ্ক ড্রিল বিট। ঠিক আছে, ইট ইজ ইউজড ফর হোল্ডিং স্ট্রেট স্যাঙ্ক ড্রিল বিট। ঠিক আছে, এটা তোমার যে সাইজ হয়, এটা তোমার হোল্ডিং সাইজটা তুমি কত কি ড্রিল করছো সেটার উপর বেস করে হয়। ঠিক আছে, ইটস সাইজ ইজ ডিটারমিনেটেড বাই ইজ হোল্ডিং সাইজ অফ ড্রিল। এটা সাইজটা তুমি কত সাইজের ড্রিল বিটকে বা ড্রিলকে হোল্ড করাচ্ছ এটাকে দিয়ে, সেটার উপর ভ্যারি করে। ঠিক আছে, এরপর কি হচ্ছে না, ট্যাপার অফ ড্রিল চাক ইজ সিমিলার টু ট্যাপার অফ স্পিন্ডেল অফ দ্য মেশিন। ঠিক আছে, যে ড্রিল চাকের যে ট্যাপারটা থাকে এর উপরে একটা ট্যাপার পার্ট থাকে। ঠিক আছে, ড্রিল চাকের যে ট্যাপারটা থাকে সেটা কিন্তু মেশিনের যে স্পিন্ডেলটা থাকে তার ট্যাপারের সঙ্গে সেম থাকে। ওকে, আর এগুলো কি কি সাইজে অ্যাভেলেবেল হয়, এগুলো আমাদের তোমার 6mm, 12mm আর 18mm সাইজে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, আর ড্রিল চাকগুলো কি থ্রি রো যে ড্রিল চাকগুলো ওগুলো অপারেটর
কিয়ের মাধ্যমে, আমি আগেই বললাম অ্যালান কি বা কিয়ের মাধ্যমে অপারেট করা হয়। আর এই যেমন তোমার ড্রিল চাকের সাইজ ভ্যারি করে, সেরকম ড্রিল চাকের সঙ্গে সঙ্গে তোমার অ্যালান কিয়ের সাইজটাও কিন্তু ভ্যারি করবে। ওকে, এরপর কি আসছে আমাদের, এরপর আসছে আমাদের সকেট। সকেট সকেট কি না, সকেটটা তোমার কী জন্য ইউজ করা হয়, এটা সকেটের পিকচারটা। সকেট কী জন্য ইউজ করা হয় না, এ ট্যাপার সকেট ইজ ইউজ টু টাই আপ দ্য ড্রিল হোয়েন দ্য সাইজ অফ ট্যাপার অফ দ্য ড্রিল স্যাঙ্ক ইজ গ্রেটার দেন দ্য ট্যাপার অফ দ্য স্পিন্ডেল। ঠিক আছে, এ ট্যাপার সকেট ইজ ইউজ টু টাই আপ দ্য ড্রিল, এটা তোমার ড্রিলটাকে টাই আপ করার জন্য ইউজ করা হয়। যখন যে ট্যাপারের ড্রিলের যে স্যাঙ্কের যে ইয়েটা থাকে, সাইজটা থাকে, সেটা যদি ট্যাপার হোলের থেকে বড় হয়ে যায়, স্পিন্ডেলে যে ট্যাপার হোল থাকে তার থেকে যদি বড় হয়ে যায়, তাহলে আমরা কি ইউজ করব, তাহলে আমরা সকেটটা ইউজ করব। দ্য আপার পার্ট অফ দ্য ট্যাপার সকেট ইজ equal to the size of the sleeve or is lower part similar to the spindle machine in which larger size drill is attached। এটা কি হয়, এটা তোমার আপার পার্টটা সকেটের তোমার যে স্লিভ থাকে তার ইকুয়াল হয়, আর লোয়ার পার্টটা কী হয়, লোয়ার পার্টটা স্পিন্ডেলের যে মেশিন স্পিন্ডেল থাকে তার যে লার্জার সাইজ ড্রিল অ্যাটাচ করে সেটার সঙ্গে সিমিলার হয়। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এরপরের নেক্সট অপশন হচ্ছে আমাদের স্লিভ। নেক্সট কি হচ্ছে আমাদের স্লিভ। স্লিভটা কি, স্লিভটাও তোমার সকেটের মতনই। ঠিক আছে, এটাকেও এক প্রকার সকেট বলা যেতে পারে, ইট ইজ অলসো কল সকেট। এটাকেও আমাদের এক প্রকার সকেট আমরা বলতে পারি। স্লিভটা কখন ইউজ করা হয় না, যখন the sleeve is used to feed those taper shank drill which don't fit properly into the machine spindle। যেগুলো আমাদের মেশিন স্পিন্ডেলে প্রপারলি ফিট হবে না, সেগুলোকে ফিট করার জন্য আমরা এই স্লিভটাকে ইউজ করব। ঠিক আছে, ফিট হবে না বলতে কি, ফিট হবে না বলতে হয় সেগুলো লুজ হবে বা সেগুলো চাকটা লুজ হবে, হয় ড্রিল চাক লুজ হবে বা কী হবে, যে স্লিভগুলোই লুজ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা স্লিভ ইউজ করব। ঠিক আছে, এগুলো কি, এগুলো ভেতর থেকে হলো হয়। ঠিক আছে, এখানে একটা হোল থাকে, এগুলো ভিতর থেকে কি হয়, ভেতর থেকে পুরো হলো হয়। আর কি করা থাকে না, মোটস ট্যাপিং করা থাকে আউটসাইডে ট্যাপিং করা থাকে। এগুলো বিভিন্ন সেটে পাওয়া যায়। ঠিক আছে, কি কি সেটে পাওয়া যায়, সেট অ্যান্ড সাইজে পাওয়া যায়, সেগুলো হচ্ছে 0 থেকে 1 হয়, 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, 3 থেকে 4 হয়। 0 থেকে 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। ঠিক আছে, 0 থেকে 1টা সবচেয়ে স্মলেস্ট, আর বিগেস্ট কোনটা বা লার্জেস্ট কোনটা হচ্ছে 3 থেকে 4 যেটা, সেটা হচ্ছে আমাদের লার্জেস্ট সাইজ। ঠিক আছে, এরপর আমাদের আসছে ড্রিল ড্রিফট। এরপর আমাদের কি আসছে না, ড্রিল ড্রিফট। ড্রিল ড্রিফটের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর এখানে দেখতে পাচ্ছ কী করে অপারেশনটা করা হচ্ছে। আমি আগে এখানে অপারেশন তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো তোমরা, এটা হচ্ছে ড্রিফট, এখানে পয়েন্ট করা আছে ড্রিল ড্রিফট, আর এটা হচ্ছে ড্রিল টংটা। ঠিক আছে, এটা মেশিন স্পিন্ডেল। অনেক সময় কি হয়, মেশিন স্পিন্ডেল থেকে ড্রিল টং বার করতে আমাদের খুব প্রবলেম হয়, আমরা বার করতে পারি না সহজে। তখন কি করা হয়, যেহেতু এখানে ড্রিল যে ড্রিপটা আছে, ড্রিপটা পুরো ট্যাপার থাকে। ঠিক আছে, ড্রিপটা এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ট্যাপার থাকে। তো কি করা হয়, ওই ট্যাপারের সুবিধা নিয়ে আমরা কি করি, ওটাকে ড্রিল ড্রিপটাকে এখানে স্পিন্ডেলে, মেশিন স্পিন্ডেলে হলে ঢুকিয়ে কি করি, বাইরের থেকে স্ট্রাইক করতে থাকি হ্যামারে করে। ঠিক আছে, তার ফলে কি হবে, তার ফলে যত এটা ভেতরের দিকে আসতে থাকবে, এর যে ডায়ামিটারটা আছে বাড়তে থাকবে। ঠিক আছে, এর যে অ্যামাউন্ট আছে, তোমার যে জায়গাটা লাগবে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার ফলে এটা যখন অনেকটা ঢুকে যাবে, তখন কী হবে, এই টংটা নিচের দিকে নেমে যাবে, তাহলে এটা মেশিন স্পিন্ডেল থেকে বেরিয়ে আসবে। ওকে, এই কারণে এই ড্রিল ড্রিপটা আমরা ইউজ করে থাকি, আর এর শেপটাও এর জন্য এরকমই। ঠিক আছে,
তো ড্রিল ড্রিপটা কি না, ওয়ান অফ ইটস এন্ড ইজ ট্যাপার অ্যান্ড ইট ইজ মেড মাইল্ড স্টিল প্লেট। এটা কী দিয়ে তৈরি হয় তাহলে? এটা মাইল্ড স্টিল প্লেট দিয়ে তৈরি হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। ড্রিল ড্রিপ কী দিয়ে তৈরি হয়? ড্রিল ড্রিপ তৈরি হয় মাইল্ড স্টিল প্লেট দিয়ে। ড্রিল ড্রিপ মাইল্ড স্টিল প্লেট দিয়ে তৈরি হয়। দ্য ট্যাপার পার্ট ইজ প্লেসড ইন দ্য স্লট অফ স্পিন্ডেল। এই যে আমরা এখানে প্লেস করেছি স্পিন্ডেলের, ঠিক আছে, and is used striking upward with the hand, এবং সেটাকে হ্যান্ডের সাহায্যে বা হ্যামারের সাহায্যে স্ট্রাইক করছি, ঠিক আছে। ইট ইজ ইউজড ফর রিমুভিং ড্রিল চাক। এটা ড্রিল চাকটা আমি তোমাকে আগে বললাম যে এখানে যখন এটা ঢুকবে তখন ড্রিল চাকটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে স্পিন্ডেল থেকে, ঠিক আছে। ওটা ড্রিল চাকটাকে রিমুভ করার জন্য ইউজ করা হয়। স্লিভ অ্যান্ড ট্যাপার স্যাং ড্রিল আউট অফ দ্য মেশিন স্পিন্ডেল। ওকে, এটা গেল আমাদের ড্রিল ড্রিফট। এবার ড্রিল ড্রিফটের পর আসছে ফ্লোটিং হোল্ডার। ড্রিল ড্রিফটের পর কি আসছে আমাদের না, ফ্লোটিং হোল্ডার। ফ্লোটিং হোল্ডারটা কী জিনিস? ফ্লোটিং হোল্ডার হচ্ছে এক রকমের হোল্ডিং ডিভাইস। এটাও কিন্তু এক রকমের হোল্ডিং ডিভাইস। আমি একটু আগেই তোমাদেরকে কী বললাম? হোল্ডিং ডিভাইস মানে কিছু না কিছু তোমাকে হোল্ড করতে বা হোল্ডিং পারপাসে হেল্প করবে, তাই এগুলোকে বলা হচ্ছে হোল্ডিং ডিভাইস। তো এটা দু প্রকারের হয়, ফ্লোটিং হোল্ডারটা দু প্রকারের হয়। কি কি? এক নম্বরটা হচ্ছে টু হোল্ড স্ট্রেট স্যাং ড্রিল, যেগুলো স্ট্রেট স্যাং ড্রিলগুলোকে হোল্ড করে। আর একটা কি, টু হোল্ড ট্যাপার স্যাং ড্রিল, যেগুলো ট্যাপার স্যাং ড্রিলগুলোকেও হোল্ড করতে পারে, ঠিক আছে। তো আর কি না, এখানে দেখো নিচে তোমাদের যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে ওই হোল স্ট্রেট স্যাং ড্রিলের একটা ছবি আমি এখানে দিয়েছি তোমাদের জন্য। তো এখানে কি বলছে না, দ্য ফ্লোটিং হোল্ডার হ্যাজ স্ট্রেট অর ট্যাপার স্যাঙ্ক, দুটোই হয়, এটা স্ট্রেট স্যাঙ্কও হয় আর ট্যাপার স্যাঙ্কও হয়। মেনি টাইমস হোয়াইল ড্রিলিং দ্য হোল ইজ মেড অফ সেন্টার পাঞ্চ মার্ক, ঠিক আছে। কী জন্য এটা করছে না, many times অনেক সময় কী দেখা যায়, many times while drill the hole is made of the center punch mark. In such case the drill held by this type of holder can be easily brought to the center. এই সাইডের হোল্ডার, মানে এই টাইপের হোল্ডারগুলো আমরা ইউজ করলে কী করতে পারবো, ইজিলি আমরা যে সেন্টারে থাকবে সেটায় পৌঁছতে পারবো, তার জন্য কোনো পাঞ্চিং মার্কের দরকার হবে না। It is known as universal self-centering floating holder, ঠিক আছে। It is universal self-centering floating holder. It is known as universal self-centering floating holder, ঠিক আছে। এই নামটা মনে রাখবে, ইউনিভার্সাল সেলফ সেন্টারিং ফ্লোটিং হোল্ডার। সেলফ সেন্টারিং কথাটা এই জন্যই বলছে, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এটা অটোমেটিক তোমার কী হবে, সেন্টারে চলে যাবে, এটার জন্য কোনো এক্সট্রা মার্ক তোমাকে করে রাখতে হবে না, ওকে। তো এটা এভাবে কাজ করে। এরপর আমাদের আসছে নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ড্রিলিং। ড্রিল মেশিনের বা ড্রিলিংয়ের আমরা যে কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স করব সেটা কিভাবে? হ্যাঁ, তো আমি এখানে কিছু তোমাদেরকে পয়েন্ট দিয়েছি, সেগুলো ফলো করলে আমরা ড্রিল মেশিনের মেনটেন্যান্সটা ঠিকঠাক করতে পারবো। তো চলো দেখি পয়েন্টগুলো কী কী আছে। ফার্স্ট পয়েন্ট কী আছে না, অ্যাপ্রোপ্রিয়েট লুব্রিকেন্ট শুড বি ইউজ ইন দ্য ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট লুব্রিকেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। সব মেশিনের জন্য সব লুব্রিকেন্ট ইউজ করা যায় না, তাই তো কিছু কিছু মেশিনে স্পেসিফাই কিছু লুব্রিকেন্ট থেকে থাকে, তো সেগুলো যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে আমাদের মেশিনের লাইফ স্প্যান বেশি হবে আর ভালো করে কাজও করতে পারবে, ঠিক আছে। 2 নম্বর কি, লুব্রিকেন্ট
pouring out of the machine should be removed and cleaned properly every day. যেসব লুব্রিক্যান্টগুলো তোমার মেশিনের বাইরে পড়বে কাজ করার সময় সেগুলো যেন প্রপারলি রিমুভ করা হয়, প্রত্যেক দিনেরটা যেন প্রত্যেক দিন রিমুভ করে দেওয়া হয় আর প্রপারলি ক্লিন করা হয়। এমন নয় যে আমরা লুব্রিক্যান্ট ইউজ করলাম, কাজ করলাম, মেশিন যেমন তেমন পড়ে রইলো, আমরা চলে এলাম। এরকম করলে কিন্তু আস্তে আস্তে মেশিনের প্রবলেম দেখা দেবে, ঠিক আছে, পার্ট জাম্প হয়ে যাবে, আরও বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এরপর কি, এরপর হচ্ছে ক্লিন দ্য ওয়াইন্ডিং so as prevent it from corrosion. Clean the winding so as to prevent it from corrosion. উইন্ডিংগুলো ভালো করে পরিষ্কার করতে হবে কার জন্য, যে করোশন যেন আমরা আটকাতে পারি, ঠিক আছে, প্রিভেন্ট ফ্রম করোশন, করোশনটাকে যেন আমরা প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। ক্লিন দ্য ওয়াইন্ডিং সো অ্যাজ টু প্রিভেন্ট ইট ফ্রম করোশন, করোশনটা আটকালাম আমরা। এরপর কি করব না, চেক দ্য স্ট্রেন ইন দ্য বেল্ট অফ ড্রিলিং মেশিন অ্যান্ড রিডিউস ইফ দ্য স্ট্রেন ইনক্রিজ। যে মেশিনে, ড্রিলিং মেশিনের যে বেল্টগুলো থাকে, ভি বেল্টগুলো দিয়ে পুলির সাহায্যে বা মোটরের সাহায্যে যখন পুলিগুলো আটকানো থাকে, তো সেইটা স্ট্রেনটা আমাদের একটু চেক করতে হবে। যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্ট্রেনটা আমাদের মানে কম হয়ে যায়, মানে লুজ হয়ে যায়, লুজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেটা ইনক্রিজ করতে হবে, নাহলে কিন্তু আমাদের ড্রিল মেশিনে প্রপারলি ড্রিল করা যাবে না। আর লাস্ট পয়েন্ট কি আছে আমাদের, লাস্ট পয়েন্ট হচ্ছে check the sound and sparking produced by the drill machine and properly get the machine repaired if those sound changes. প্রত্যেকটা মেশিন চললে একটা নর্মাল সাউন্ড থাকে, ঠিক আছে, এবং যদি সেখান থেকে কোনো স্পার্কিং প্রডিউস হয় বা কোনো সাউন্ডের চেঞ্জ হয় তাহলে সেটাকে আমাদের প্রপারলি চেক করতে হবে বা প্রপারলি মনিটরিং করতে হবে, এবং যদি চেঞ্জ হয় তাহলে সেটা কিন্তু ইমিডিয়েটলি আমাদেরকে রিপেয়ার করে নিতে হবে, ইমিডিয়েটলি আমাদেরকে রিপেয়ার করে নিতে হবে। ওকে, তো এইভাবে আমরা ড্রিল মেশিনের মেনটেন্যান্সকে কন্টিনিউ করতে পারবো। তো আজকে তোমরা যেটা পড়লে সেটা হচ্ছে ড্রিল মেশিনের লাস্ট ক্লাস ছিল। তো এটাতে আমরা কী কী পড়লাম, তাহলে অপারেশনগুলো জানলাম, কীভাবে কী অপারেশন হচ্ছে, কোন অপারেশনটা কিসের জন্য করা হচ্ছে, তারপর কী কী এক্সারসাইজ লাগছে, এক্সারসাইজগুলো কী কাজ, কীভাবে সেগুলো কাজ করছে, আর আমরা কি করে একটা মেশিনের মেনটেন্যান্স ঠিকঠাকভাবে করতে পারবো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে নেক্সট যে আমাদের সেশন হবে, ডাউট ক্লিয়ারিং সেশন ক্লাসটা নেব, তখন তোমরা বলবে। ওকে।